ভালোবাসা কি গো নিশু? রবিন প্রসাদ নিস্তব্ধতা ভেদ করে নিশির কানে ভাজে। গাড়ি জানালার বাইরে সময় গাঢ় হচ্ছে, বাতাসে ভেসে আসছে অজানা যাত্রার গন্ধ। অন্য কারো দুঃখ নিজের মতো করে অনুভব করা আর তার সুখে নিজেকে হারিয়ে ফেলা। নিশি উত্তর দেয় ধীরে, চোখ বুজে আছে তার। মাথা রবিনের কাঁধে, নিদ্রাভঙ্গ হওয়ার ক্লান্ত মুখে কিছুটা প্রশান্তি। রবিনের সঙ্গে তার সম্পর্ক আজ 1 বছর ছুঁয়েছে। এই 1 বছরে বহু স্বপ্ন বোনা হয়েছে, কাটা পেরোনো হয়েছে। আজ আর সেই স্বপ্নকে বাস্তব করতে কোনো কিছু না ভেবে প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। খুলনার পরিচিত গণ্ডি পেরিয়ে অজানা কোনো গন্তব্যের পথে। রবিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর নিশি সে অনেক আগেই পড়ালেখা ছেড়ে দিয়েছে। কসমেটিক্সের দোকানে কাজ করে সে। আজ তার বিয়ের জন্য পাত্রপক্ষ আসার কথা ছিল। বিয়ের সাজে বসে থাকার আগে শেষবারের মতো চোখ তুলে তাকিয়েছিল আয়নায়, আর তাতেই ভেসে উঠেছিল রবিনের মুখ। সেই মুখ ছাড়া জীবনের কোনো অর্থ নেই, এই বিশ্বাসে সে পালিয়েছে। কই যাচ্ছি আমরা? নিশির কণ্ঠে ক্লান্ত জিজ্ঞাসা। কিশোরগঞ্জ নিকলি। রবিন উত্তর দেয় নৃশংস দৃঢ়তায়। ওখানে কি আছে? বন্ধুর বাড়ি, সেখানেই বিয়েটা সেরে ফেলবো। সব ঠিকঠাক কথা বলা আছে। তুমি দেখো, আমরা অনেক সুখী হব। এক মুহূর্ত নীরবতা। নিশির কণ্ঠ এবার ভারী দ্বিধাগ্রস্ত। বাড়ির কথা মনে পড়ছে। বাবার এমনিতেই বুকে ব্যথা। আমার বোধহয় পালানোটা উচিত হয়নি। রবিন এবার স্নিগ্ধ গলায় বলল, তুমি যা করছো সেটা ঠিকই করছো। ওরা তোমাকে জোর করে এমন একজনের হাতে তুলে দিত যার সঙ্গে তোমার যায় না। তবুও নিশির কণ্ঠ ভেঙে আসে। একবার তাদের আমাদের ভালোবাসার কথাটা বলা উচিত ছিল। হয়তো হয়তো তারা বুঝতো। আর যদি না বুঝতো, রবিনের চোখে ক্ষীণ শঙ্কা। তাহলে তো আমাদের শেষ আশাটুকুও থাকতো না। এখন যেটুকু আছে সেটাকেই আগলে রাখতে হবে। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। নিশি আর কথা বাড়ায় না, রবিনের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। কিন্তু সেই চোখের অন্ধকারেও ভেসে ওঠে বাবার কাশির শব্দ, মায়ের অশ্রুজল মুখ, আর ছোট্ট ভাইয়ের হতভম্ব দৃষ্টি। চোখের কোণে যে জল গড়িয়ে পড়ে তা শুধু ভয় বা অপরাধ বোধ নয়, তা ভালোবাসার বিসর্জনের আর নীরব চিরন্তন আত্মসংঘাতের এক অব্যক্ত প্রতিফলন। এই মুহূর্তে নিশি জানে না তাদের গন্তব্য কি অপেক্ষা করছে। সে শুধু জানে ভালোবাসা বেছে নেওয়া অপরাধের সে নিজের সবচেয়ে চেনা পৃথিবীটা হারিয়ে ফেলেছে। নীরু সকাল থেকেই নিজেকে ঘরের চার দেয়ালে গুটিয়ে নিয়েছে। দরজা বন্ধ, বাতাস থমথমে। পুরো দুপুর গড়িয়ে গেলেও তার কোনো সাড়া নেই। বুক ফাটানো কান্নার ভেতরে লুকিয়ে আছে নির্মম সত্য। এই কান্না কেবল আবেগের নয়, এই গভীরে আছে ভয়াবহ সংকোচ ও আত্মদ্বন্দ্ব। ফুফাতো ভাই পিয়াস মির্জার সঙ্গে নীরুর বিয়ের কথা চলছে। সমাজ বলেছে এটাই শোভন গ্রহণযোগ্য, কিন্তু নীরু হৃদয় সে কি করে তার ভাইকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিবে? পিয়াসকে সে কোনোদিনও অমচোখে দেখেনি। ভালোবেসে সে একজনকে মন দিয়েছে, সে সেই ফারাজ ভাই। তো কবেই নীরুর হাত ছাড়া, তবুও মন যে ভুলতে পারছে না। নীরুর চোখ বন্ধ করলে নিঃশ্বাস আটকে আসে, বুকটা চেপে ধরে অদৃশ্য শিকল। হঠাৎ দরজায় টোকা পড়ে। নীরু, দরজা খোলো। মোহনার কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে ভেসে আসে। নীরুর চোখের জল মুছে নির্ভুল নিঃশব্দে দরজার দিকে তাকায়। এই নীরু, বন্যা ভালো, দরজা খোলো। দরজা খুলতেই মোহনার মুখটা দেখা যায়, শান্ত সুন্দর, অথচ মুখে চোখে স্পষ্ট উদ্বেগ। ভাত খাবে না? নিচে চলো। মোহনা মৃদু কণ্ঠে বলে, না ভাবি, খিদে নেই। মোহনা ঘর ঢুকে ধীরে খাটে বসে, তার কণ্ঠে এবার আত্মসমর্পণের সুর। তোমার ভাগ্যে নীরু যা লেখা আছে তা কেউ মুছতে পারবে না। যার সঙ্গে জোড়া লেখা তাকেই বরণ করে নিতে হয়। আমিও একসময় ভেবেছিলাম আর একটু চেষ্টা করলে হয়তো ভালোবাসাকে আঁকড়ে রাখা যেত, কিন্তু এখন বুঝি চাইলেই সব পাওয়া যায় না। নিয়তির রূপরেখা আমাদের হাতের বাইরে। নীরু মোহনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। মোহনার হাতের স্পর্শে নীরুর ভেতরকার যন্ত্রণা একটু নরম হয়। পিয়াস খারাপ ছেলে না নীরু, অন্তত সে পাপী নয়। তাকে বিয়ে করলে তোমার গা থেকেও পাপীর ছায়া মুছে যাবে। এলাহি বাড়ির মেয়ে হয়েও তুমি সত্যিই ভাগ্যবান। তুমি পাপের রাজ্য থেকে পালাতে পারবে, মুক্তির স্বাদ নিতে পারবে। অথচ আমি, নদী ভাবি আর এখন চিত্রাও, আমরা কেউই পাপী ছিলাম না। তবু পাপীদের ছায়ায় জীবন কাটাতে হচ্ছে। প্রতিদিন প্রতিক্ষণ নিজেদের অজান্তেই সেই পাপের অংশ হয়ে যাচ্ছি। নীরু স্তব্ধ হয়ে যায়।
তার চোখে একরাশ বিস্ময়, অনুশোচনা আর কুয়াশায় ঢাকা ভবিষ্যতের ভয়। এখনো সময় আছে নীরু। মোহনার কণ্ঠ এবার অনুরোধ মিশ্রিত, দৃঢ়তার থরথরে কাঁপে। চলে যাও, বাঁচো। এই দুনিয়া নারীদের কাছে কেবল বেদনার নামান্তর। এখানে তাদের নেই মর্যাদা, নেই নিঃশ্বাস ফেলার অবকাশ। ফারাজ যদি সত্যি তোমায় ভালোবাসতো তাহলে সে তোমার কাছে থাকতো, তোমার হাত ধরতো। এখন তার সুখে থাকার মানে এই নয় যে তোমাকে কষ্টে ডুবে থাকতে হবে, তার থেকেও বেশি সুখী হতে হবে তোমাকে। ফারাজ সুখে আছে, তোমাকেও সুখ খুঁজে সুখী হতেই হবে নীরু। এই পৃথিবীতে কাঁদলে কিছু পাওয়া যায় না, সবটাই গড়ে নিতে হয়, লড়ে নিতে হয়। নীরু চোখ মুছে নেয়, চোখে কোনো শব্দ নেই, চোখ কেবল এক অপ্রকাশ্য প্রশ্ন। নারীদের সব অভিমান, সব ভালোবাসার শেষ গন্তব্য কি তবে শুধুই আত্মবিসর্জনের মধ্য দিয়ে অন্য এক পুরুষকে বরণ করা সীমাবদ্ধ? ফারাজ ইতিমধ্যে একটি পদ রান্না শেষ করেছে, চুলে আরেকটি রান্না হচ্ছে, আর সবশেষে থাকবে একমাত্র চিত্রার জন্য প্রস্তুত বিশেষ মিষ্টান্ন। এখনো তার পাশে দাঁড়িয়ে চিত্রা আপেলের কামড়ে কামড়ে রান্নার দৃশ্য দেখছে। মনে তার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লোকটা কি জীবনে কখনো বাবুর্চি ছিল? এত নিখুঁত রান্না সে কোথায় শিখেছে? মানুষের দক্ষতার তো একটা সীমা থাকে, একটা মানুষ এত নিখুঁত কি করে হতে পারে? হে আজাইরা, রান্নাঘরে এসি নেই কেন? বিরক্তির ভঙ্গিতে বলে উঠল ফারাজ। চিত্রা ফ্রিকুচকে এক চিলতে ফেংচি কাটে। ফারাজ কারণ এটা রান্নাঘর, আপনার বেডরুম না। হেসে উঠে, আরে বউ, দেখি পাকেছ একেবারে। এখন তো আবার বরের মুখে মুখে তর্কও করো। তাকিয়েছেন তো আপনি নিজেই। নাউজুবিল্লাহ, আমি তো আলা ভোলা মানুষ, মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটাও জানি না। চিত্রা কপট বিস্ময় বলে, ওরে বাবা থাক, আমি আপনাকে মাছ উল্টে খাইয়ে দিব। চুলোয় রান্না ফেলে রেখে ফারাজ চিত্রাকে টেনে নেয় নিজের খুব কাছাকাছি, চোখে দুষ্টুর হাসির ছচা। শুধু মাছই খাওয়াবে? চিত্রা লাজুক হেসে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ফারাজ আমাকে ছাড়ুন, রান্না পড়ে যাবে। রান্না যাক চুলোয়, আগে উত্তর দাও আমার প্রশ্নের। না দিলে আদায় করে নেব। আপনি আদায় করতে জানেন? খুব ভালো করে। ভয় করছে কিন্তু। আরো করবে? সত্যি? মিথ্যা? চিত্রা আর কিছু বলার আগে ফারাজ হঠাৎ চিত্রার কোমল দেহটাকে কোলে তুলে কিচেনে টপে বসিয়ে দেয়। তার চোখে তখন কেমন একটা অমোঘ টান, ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটে। সময় সেখানে থমকে দাঁড়ায়, পরশের শরীর কেঁপে ওঠে, আবেগের তরঙ্গে মুহূর্তটা ভেসে যায়। কিন্তু হঠাৎই সমস্ত আবেগ ভেঙে যায় চিত্রার আতঙ্কিত চিৎকারে। আরে রান্না! ফারাজ ছুট করে ঘোর থেকে জেগে ওঠে, তড়িঘড়ি করে চুলার দিকে ছুটে যায়। মশলার গন্ধ এখন উড়ে যাওয়া কাচের ধোঁয়ায় রূপ নিয়েছে। আশ্চর্য, তারা তো ঠিক সামনেই ছিল, তবু এতক্ষণ কেন কেউ টের পেল না? চুলা বন্ধ করে ফারাজ একদৃষ্টিতে পোড়া কড়াইয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ছোটে একটা নিঃশব্দ হাসি খেলে যায়, মনে হয় নিজেকেই বলে, ফারাজ, তুই নিজেরই পাতানো ফাঁদে নিজেই ধরা পড়েছিস। আব্র বারান্দার রকিং চেয়ারে বসে আকাশের দিকে চেয়ে আছে। মেঘে ঢাকা সেই কালো কালো আকাশ যেন নিজের ভেতরেই গুমড়ে ওঠা নীরব দীর্ঘশ্বাস। এই শহর, এই কোলাহল, এর মানুষ সবাই কাউকে না কাউকে মনে রাখবে। কারো স্মৃতিতে হয়তো ঝরে পড়বে কিছু ভালোবাসা, কিছু কান্না, কিছু না বলা কথা। অথচ অভ্র, সে কি থাকবে কোনো স্মৃতির কোণে? গল্পের পাতায় হয়তো তার নাম থাকবে, কিন্তু জীবনের গল্প পড়ুয়া পাঠকগুলো হয়তো তাকে মনে রাখবে না। পাঠকের অন্য সব চরিত্রের জন্য চোখ ভিজবে, বুক কাঁপবে, হাহাকার উঠবে, কিন্তু কেউ কি একেবারের জন্য অভ্রনীল সরকারের গল্প শুনতে চাইবে? তার হাসি মুখের আড়ে লুকোনো অতীত কেউ কি জানতে চাইবে? আকাশের দিকে তাকিয়ে এসে এক টুকরো আহত নিঃশ্বাস নিংড়ে বলে ওঠে, নিজেই বুঝি না মনের কথা, কারে বোঝাই এ বেকুলতা। মন করে মোর অবাধ্যতা, কে জানে তার কিসের শূন্যতা। এই শূন্যতা কিসের? একরাশ অদৃশ্য বেদনা তাকে ছুঁয়ে যাচ্ছে রোজ, যার কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট কারণ নেই। তবু আছে, দিনের শেষে যখন সবাই নিজ নিজ আশ্রয় ফেরে, অভ্র খুব করে ফিরে যেতে চায়, ইচ্ছে হয় আপন আশ্রয়, কিন্তু সেই ভাগ্য কি তার আছে? নিজেকে সে খুঁজে পায় না কোথাও, শুধু অন্যের গল্পে, অন্যের প্রয়োজনে তার অস্তিত্ব। জীবন কেন এত স্বার্থপর, এত কষ্ট দিয়ে কেন সে প্রতিনিয়ত প্রমাণ করে দেয় অভ্রর মতো মানুষদের কেউ চায় না? রাতের কথা মনে পড়ে তার,
কেমন করে যেন স্পষ্ট হতে থাকে কাল রাতের কথা। কি ভেবে যেন সে রাতে মদে ঠোঁট ছুঁয়েছিল, কারণটা অভ্র নিজেই জানে না, অথচ জানে সে এসব পছন্দ করে না। তেতো স্বাদে তার গলা জ্বলে, বুক ধরফর করে, তবুও পান করেছিল, হয়তো ভিতরে দহন থামাতে, নাকি জমে থাকা কথাগুলোকে নিঃশব্দে নিঃশেষ করার ইচ্ছে ছিল সেটা। রাতে নেশার করে আয়শার পায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছিল সে, ভুলেও কিংবা নেশায় কে জানে। অভ্র তো সিগারেটও ছোঁয় না, কারো শরীর থাকার জন্য তার মন কাঁদে না। আত্মনিয়ন্ত্রণে সে অভ্যস্ত, নীতির বাঁধনে বাঁধা এক মানুষ। তবু কই, কেউ তো তাকে আদর্শ পুরুষ বলল না। এই সমাজ কি শুধু মুখোশ দেখে, নাকি তারা আদর্শের সংজ্ঞাটাই ভুলে গেছে? ভুলে যাওয়াটা স্বাভাবিক হয়তো, পাপীদের আবার আদর্শতা। বড্ড হাসি পায় অবসর, তবু অভ্র চুপ থাকে। রকিং চেয়ারে দোল খেতে খেতে সে একা একা কথা বলে নিজের সাথে, নিজের ভেতরে হেঁটে চলে এক গভীর নিঃসঙ্গতার পথ ধরে। আসবো? দ্বিধা জড়ানো কণ্ঠে আয়শা জিজ্ঞেস করে। অভ্রর রুমের দরজাটি হালকা খোলা, অভ্র চোখের ইশারায় আয়শাকে ভেতরে আসতে বলে। আয়শা ধীর পায়ে পা ফেলে বারান্দা আসে, আকাশের দিকে চেয়ে থাকে। আয়শার চুল খোপা করে বাঁধা, গায়ের ওড়না উঠছে। পেছন থেকে অভ্র তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত স্বরে বলে উঠছে, খোলা চুলে তোমায় বেশি মানায়। আয়শা বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ায়, চোখে মুখে জিজ্ঞাসা। কেউ তো কোনোদিন কিছু বলেনি, বুঝবো কি করে? অভ্র হাসে না, বরং দৃঢ় স্বরে বলে, আজ আমি বলে দিলাম, কথাটা হৃদয়ের এক কোণে তুলে রেখো, ভুলে যেও না। আয়শা খানিকটা চমকায়। অভ্রের চিরচেনা বিতর্ক প্রিয়তা আজ নিখোঁজ, গায়ের উপর ঝগড়ার অভিযোগ নেই, কটাক্ষের চিহ্নটুকু পর্যন্ত অনুপস্থিত। এই অভ্রকে এতটা শান্ত, এতটা সরল, আজ যেন কেউ তাকে ছুঁয়ে দিয়েছে ভেতর থেকে। আয়শা অভ্রর উজ্জ্বল মুখপানের কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ করে। ঝগড়া করো আমার সঙ্গে সরকার ভাই, এভাবে গোমরা মুখ হয়ে বসে থাকলে কি তোমাকে মানায়? অভ্র মুচকি হেসে বলে, বিকেলে ঘুরতে যাবে? চলো না, দূর অজানায় হারাই। ডাইনিং টেবিলে আগে ভাগেই বসে আছে বজ্র আর অভ্র। থালা বাসন গুছিয়ে চেয়ারে ঠেস দিয়ে অপেক্ষা করছে তারা। চিত্রা রান্নাঘর থেকে বের হতেই বজ্র তার দিকে অপলক দৃষ্টিতে তাকে পরমুহূর্তে চোখ সরিয়ে ফেলে। চিত্রা কাছে গিয়ে বজ্র প্লেটে ভাত তুলে দেয়, নরম স্বরে জিজ্ঞেস করে, আগে মাছ দিব নাকি মাংস? বজ্র গলে খানিকটা খোঁচা মিশিয়ে বলে, আমি মাছ খাই না, জানা নেই? চিত্রা বজ্র কথায় ফ্রি কুচকে বজ্রের দিকে তাকাতে বজ্র সংযত হয়ে বলল, ভাবি আমি মাছ খাই না, মাংস দেন। চিত্রা মাথা নাড়ে। আচ্ছা। গোসল ছেড়ে ফারাজ আসে টেবিলের দিকে, সোজা এসে বসে পড়ে। চোখ প্রথমেই পড়ে বজ্রের উপর, কোনই পর্যন্ত হাতা গুটিয়ে রেখে বলে ওঠে, ওহে বজ্রপাত, ডু ইউ নো, নিচতলার ভাড়াটিয়াদের যে ওপরতলার ভাড়াটিয়াদের পিরিত দেখতে নেই। মুরব্বীদের নিষেধ আছে, অন্যের রোমান্স দেখে নিজের কুরকুরানি না উঠিয়ে আমাদের জন্য একটা ভাবি আনলেই তো পারো। বজ্র থম মেরে যায়, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চায়। সকালে বারান্দায় দাঁড়ানো চিত্রা ফারাজের উপর দৃষ্টিপাত ফারাজের নজর এড়ায়নি। বজ্র বুঝতে পারে ফারাজের নজর এড়িয়ে কিছু হয় না, আর সেটা এখন স্পষ্ট। চিত্রা ফারাজের দিকে তাকায় অসহায় বিরক্তিতে। এই লোকটাকে সে কবে বুঝবে? চিত্রার গায়ে আকাশি রঙের কামিজ, সেও সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভেজা। ফারাজ চোখ বুলিয়ে নেয় একেবারে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত, বুকের উপর হাত রেখে হালকা ব্যথা অনুভব করে বলে, বউ, তুই আমাকে না মেরে ছাড়বি না মনে হয়। চিত্র হকচকে যায়। হায় আল্লাহ, কি বলছেন? জানি না রে বউ, তবে চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে তোর বরের খুঁত আছে 14 গুণ বেড়ে গেছে। বজ্র এবার আর সহ্য করতে না পেরে ফারাজের দিকেই তাকায়। বজ্র চুপচাপ বসে আছে, মুখে কিছু তুলছে না, শুধু হাত দিয়ে ভাত আলতো করে ঘষে যাচ্ছে। তার চোখে কিছু একটা আছে, তীক্ষ্ণ তীব্র, তবে ফারাজের সেদিকে খেয়াল নেই। হঠাৎই অভ্র নিজের প্লেটে চিত্রার দিকে বাড়িয়ে দেয়। ভাবি হেব্বি ক্ষুধা লাগছে, জলদি দেন, তৃপ্তি করে খাই। চিত্রা হেসে জবাব দেয়, খাবার তো আপনাদের জন্যই রাধা, সবাই মিলে তৃপ্তি করে খেলেই তো আমি খুশি। মুহূর্তে ফারাজ অভ্রকে উদ্দেশ্য করে বলে, হপ কুদ্দুসের বাপ, সব খাবার সবার জন্য না, সব খাবার সবাই খেলে পেট ছুঁটে। আমার খাবারের উপর যে নজর দিবে তার পেছন দিয়ে মান্দার গাছ ঢুকাবো। অভ্রর গলায় খাবারই আটকে যায়, কাশতে কাশতে সে চুপ করে যায়। চিত্রা বিরক্ত
চোখে ফারাজের দিকে তাকায়। সব সময় ওনার সঙ্গে কেন যে এমন করেন? তুমি মাথা মোটা আবুলের নাতনি, খাওয়া শেষে রুমে যেও। কোন খাবার কাকে খাওয়াতে হবে তার ক্লাস নিব আজকে। ফারাজ গম্ভীর গলায় জবাব দেয়। সোহাগের আজ ভীষণ খারাপ লাগছে। জান্নাতের সঙ্গে সে আর কতটা অবিচার করবে? মেয়েটা এক বুক বিশ্বাস আর স্বপ্ন নিয়ে তার জীবনে এসেছে, অথচ সে তাকে অবহেলা ফেলে রেখেছে। এটা কি ঠিক হচ্ছে? বারবার নিজের ভেতরে প্রশ্ন জাগে, কিন্তু কোনো উত্তর মেলে না। মনের ঘরে জান্নাতের জন্য জায়গা হয়তো আর এই ইহকালে হবে না, সে বিশ্বাস জন্মে গেছে। পরকালে হিসাব পরে হবে, এখন এই জীবনটা তো বোঝা। সোহাগের একটা দোকান আছে, বলতে গেলে সে তার বাবা পুরনো দোকান। ছোটবেলা থেকে বাবার সঙ্গে দোকানে বসতো সে। বাবার আকস্মিক দুর্ঘটনার পর থেকে দোকানটা সোহাগই সামলায়। মাহাদি কখনো এতে আপত্তি করেনি, কিন্তু ইদানিং মাহাদির ব্যাপার পাল্টে গেছে। একসময় যে ভাই সোহাগকে না খাইয়ে একা খেত না, সেই মাহাদি এখন কেমন অচেনা হয়ে গেছে। আসলে অভাব মানুষকে বদলে দেয়। হাসপাতাল থেকে ফোন এসেছে, বলা হয়েছে তার বাবা আগের চেয়ে সুস্থ। সোহাগ ঠিক করেছে পুরো পরিবারকে নিয়ে যাবে দেখতে, কিন্তু মায়ের তেমন আগ্রহ নেই। এমনকি বাবার প্রতি এক ধরনের বিরক্তি ও অবহেলা স্পষ্ট হয়ে উঠেছে। এইসব ভাবলে সোহাগের মনটা ভার হয়ে আসে। মায়ের ব্যবহারে অনেকেই প্রশ্ন তোলে, কিন্তু সোহাগ জানে এই কঠোরতা, এই রুক্ষতা জন্মেছে অভাবে, ধারাবাহিক আঘাতে। তার বাবার দুর্ঘটনার পর চিকিৎসার কারণে তার মা নিজের সব গহনা বিক্রি করে দেয়। যতটুকু জমি ছিল তাও হাতছাড়া হয়েছে। চিকিৎসা তো কোনো ফল পাওয়া গেলই না, উল্টো দিনকে দিন ঋণের বোঝা বাড়তে থাকলো। ঋণ শোধ করতে তার মা সেলাইয়ের কাজ ধরেছিলেন। কত মানুষ তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে তাকে। সেসব স্মৃতি আচ্ছা সোহাগের মনে দগদগে ঘায়ের মতো জ্বলতে থাকে। সেই অসহায় দিনগুলো, মরিচা চটকে পান্তা খাওয়া রাতগুলো আজও তার বুক কেঁপে উঠায়। তবুও ভুল হয়েছে, চিত্রার সঙ্গে অন্যায় করেছে মা, কিন্তু চিত্রার প্রতি অন্যায় যে তার জীবনে একমাত্র অন্যায় নয়। সোহাগের জীবনও তো বহু অন্যায় করেছে, অবিচার হয়েছে। সে কথা তো কেউ ভাবে না। সেসব ভাবনা মাথায় নিয়ে সোহাগ এসে দাঁড়ায় জান্নাতের দরজায়। ভেতরে মারিয়া কাঁথা সেলাই করছিল। সোহাগকে দেখে মাথায় ওড়না টেনে নেয়, ভেতরে আসতে বলে। ঘরে ঢুকে সোহাগের নাকে পচার স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে। বৃষ্টির পানি হয়তো কোথাও জমে আছে, দেয়ালে প্লাস্টার উঠে গেছে। সোহাগ বিছানায় বসে জিজ্ঞেস করে, ভাবি ভাই কই? কাজে গেছে। ইদানিং রাতে তেমন দেখা যায় না, কি কাজ করে? আগে তো সন্ধ্যা হলেই ফিরতো। আগেরটা ছেড়ে দিছে, এখন নাইট ডিউটি করে। ও ভাই তো বললো না কিছু? হয়তো বলার সময় পাইনি। সোহাগ হালকা গলায় বলে, বাজারে যাব ভাবি। আপনি ঠিক আছেন তো? কেমন যেন অসুস্থ দেখাচ্ছে, কিছু খাবেন? আনবো? মারিয়া দীর্ঘশ্বাস ফেলে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না, খাওয়ার পরপরই বমি আসে, মাথা ধরে থাকে, কিছুই ভালো লাগে না। মা দিকে কিছু জানেনি, চিন্তা করবে বলে। না ভাই ঠিক আছি। শখ সন্দেহ করে, মনে তো হয় না। আমরা যখন হাসপাতালে যাব বাবারে দেখতে, তখন আপনার একটা চেক আপ করাবো। কি দরকার ভাই এসবের? হাতে টাকা থাকলে জান্নাতের কোথাও ঘুরতে নিয়ে যেও। মেয়েটার বয়স কম, এই সময়টাই তো তার ঘোরাঘুরির। সারাদিন ঘরে বসে থাকে, মন কেমন করে না? সোহাগ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, আচ্ছা তবে আপনার বাহানা আর চলবে না, ডাক্তার দেখাতে হবেই। রাতে কল দিয়েছিলাম ধরনি কেন? চুনা পাখি, কুদ্দুসকে জন্ম না দেয়া পিতা। ফারহাজ ভাত চিবোতে চিবোতে বলল। অব্র ঠিক তখনই মাছের একটা টুকরো মুখে তুলছিল। কথাটা শোনা মাত্র কাশি গলা ধরে যায়, গলায় মাছ আটকে যায়, চোখ মুখ লাল হয়ে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দেয়। রাতের ঘটনাটা তা সে কি করে ফারাজ ভাইকে জানাবে? কোনোভাবেই না। এখনো ইজ্জত বলে একটা শব্দ সমাজে টিকে আছে, এভাবে সেটাকে ডুবিয়ে দেওয়া যাবে না। ফারাজ চোখ শুরু করে বলে, আসতে গেল কি এমন অকাজ করেছো রাতে যে নাম নিতেই গলায় মাছ আটকে গিয়েছে? অব্র হেঁচকি সামলে বলে, আরে না ভাই, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আয়শা লজ্জা আর ভয়ে চুপ করে থাকে। ওর কণ্ঠ কোনো শব্দ নেই, মুখটা আরো নিচু। বজ্র কিছুতেই এসব পাত্তা দিচ্ছে না, সে খাওয়ায় ব্যস্ত। যদি পারতো কানে তুলো গুজে ফেলতো, যেন কোনো কিছুর শব্দ শুনতে না হয়। ফারাজ তার ছেলে হাসি দিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ। ফারাজ হঠাৎ ছাঞ্চা গলায় বলে, মেয়ে কোলে নিয়ে রুমে ঢুকেছো, ভালো ঘুম তো হওয়ারই কথা তাই না? অব্রর হেঁচকি আবার উঠে
মাথায় হাত রাখে। সে কেন ভুলে যায় ফারাজের নজর বাজ পাখির মতন। তার সামান্য মিথ্যা বলা মানেই নিজেই নিজের কবর খোঁড়া। নিশ্চয়ই গার্ডদের মুখে কিংবা ক্যামেরার ফুটেজ ফারাজ সব দেখেছে। খাওয়া শেষে ফারাজ আয়শাকে ইশারায় ফ্রিজ থেকে ডেজার্ট আনতে বলে। সেটা তার নিজের হাতে বানানো, শুধু চিত্রার জন্য। ডেজার্টের রং গন্ধ সব লোভনীয়। চিত্রার যদিও মিষ্টি পছন্দ নয়, তবুও দেখে তার খেতে ইচ্ছে করছে। এত যত্নে বানানো, এত আকর্ষণীয়, যেন চিত্রার নাম ধরে ডাকছে। এদিকে বজ্র খাওয়ার শেষ করে নিজের রুমে চলে গেছে। ঘুম তার প্রয়োজন। আয়শা ফ্রিজ থেকে কাচের বাটিতে রাখা ডেজার্ট নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ওর ঝুলন্ত ওনা পায়ের নিচে পড়ে যায়। সে হোঁচট খেয়ে সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। বাটি ভর্তি ডেজার্ট মেঝেতে ছড়িয়ে পড়ে। কাচ চূর্ণ হয়ে যায়। চিত্রা দৌড়ে গিয়ে আয়শাকে ধরে তোলে। মুখে চিন্তার ছাপ, চোখে উদ্বেগ। আয়শা ভয় করছে। এই ডেজার্ট ফারাজ যত্ন নিয়ে বানিয়েছিল, সে তো সব নষ্ট করে দিল। এখন কি হবে তার? ফারাজ কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টিতে জমে থাকা ক্রোধ মেঝেতে ছড়িয়ে পড়া ডেজার্টের দিকে ধেয়ে যায়। চোখ শক্ত হয়। কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপে, কিন্তু চিত্রার উদ্বিগ্ন মুখটা চোখে পড়তে শব্দগুলো থেমে যায়। গভীর নিঃশ্বাস ফেলে সে কিছু না বলে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার সময় অভ্রকে বলে যায়, রুমে আয় জলদি। লঞ্চের সংকীর্ণ কেবিনের ভেতরে নিঃসারে পড়ে আছে জোহান। বিকেলে রোদ জানালার ফাঁক গলে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। ঘরের বাতাস ভারী। হঠাৎ দরজা একের পর এক জোর করাঘাত। বিরক্তির রেখা গাঢ় হয়ে উঠল জোহানের কপালে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। পেশিবুল বুক খোলা, গায়ে ঘাম চলচল করছে। দরজার চেইন খুলে যখন বাইরে তাকালো, তার চোখে তখনও রাতের হিংস্র ছায়া ভাসছে। রাতে কিছু খণ্ড চিত্র তার মনে ফিরে ফিরে আসছে, কিন্তু সম্পূর্ণ নয়। মনে পড়ছে মিতালির আর্তনাদের কথা। তার অর্ধনগ্ন শরীরের উপর চেপে ধরা লোহার তাপে মেয়েটার চামড়া ফুটে উঠেছিল। ছটফট করতে থাকা সেই শরীর, আর্ত চিৎকার। জোহানের চোখে বিকৃত সুখের চিত্রপট হয়ে এখনো গেঁথে আছে। জোহানের চিত্রার কথা মনে পড়ে। প্রতিটি রাতে স্বপ্নে সে চিত্রাকে দেখে। ফারাজকে সরিয়ে দিতে হবে, এই বিশ্বাস নিয়ে দিন কাটাচ্ছে সে। চিত্রাকে শুধু ভোগ নয়, তাকে ভালোবাসবে সে। আবার সেই ভালোবাসার মোড়কে ভয়াবহ শাস্তিও দিবে। আচ্ছা, চিত্রা দুধে আলতা ফর্সা শরীরে আঘাত করলে সেই ব্যথায় সে কি চিৎকার করে উঠবে? গায়ে বসে যাওয়া দাগে তাকে কেমন লাগবে? ভাবতে ভাবতে জোহান দরজা খুলে দেয়। তার রুক্ষ এলোমেলো চুলগুলো কপালের সামনে পড়ে আছে। হাত বুলিয়ে চুল ঠিক করে নেয় সে। এক কাপ চায়ের দরকার। শরীর ভীষণ ব্যথা করছে। জোহান দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আদৌ বোঝা চোখে প্রশ্ন ছুঁয়ে দেয়। কিরে, কি চাই? ছেলেটা কাজ নুয়ে বলল, ভাই আপনারে শীঘ্রই ডাকছে। কোন ভাই? জোহান গলায় তীক্ষ্ণতা আনে। সোহান ভাই, সোহান পালোয়ান। বাইরে ধুলোর আস্তরণ উড়ে যাচ্ছে। আকাশে জমে উঠেছে ধোঁয়াটে মেঘের স্তর। শহর আবারও বৃষ্টিতে ভিজবে। ঘরের বারান্দা, পিছালা রাস্তাগুলো, জানালার কাজ, সবকিছু যেন প্রস্তুত হয়ে আছে বৃষ্টির ছোঁয়ার জন্য। গাছেরা হবে সতেজ, সবুজে মোড়ানো নব জীবনের মতন। চিত্রা বৃষ্টি ভালোবাসে, তবে তার চেয়েও বেশি ভালোবাসে বৃষ্টির আগ মুহূর্তকে। সেই থমথমে নীরবতা, বাতাস ঘনিয়ে ওঠা আবেশ, সব মিলিয়ে একটা বিষণ্ণতা ছড়িয়ে দেয়। মনে করিয়ে দেয় ফেলে আসা গল্পগুলো, যেগুলোতে ছিল আরো যন্ত্রণা, না পর ক্ষত অথবা নিঃসঙ্গ প্রতীক্ষার দীর্ঘতম সময়। চিত্রা বসে আছে জানালার ধারে, হাতে খোলা উপন্যাসের 266তম পৃষ্ঠা। হঠাৎই থমকে যায়। কপালের ভাঁজে সময়, ঠোঁটের কোণে একটা হতাশা বিড়বিড় করে বলে উঠছে, অবিরাম বৃষ্টির প্রথম ফোঁটাগুলো কান্নার ধ্বনি হয়ে কাছে এসে পড়ছে। এটার মনে জমে থাকা প্রশ্নগুলোর মতোই তারা উত্তর খুঁজে ফিরল। কিছুতেই ফসকে যাওয়া সময়ের দরজায় পৌঁছতে পারছে না। চিত্রা বইয়ের পাতার প্রশ্নতে হারিয়ে গেছে। নীরব সে। তার নিস্তব্ধতাকে ভেঙে আচমকায় হঠাৎ কোথা থেকে যেন ফারাজ এসে চিত্রার হাতের বইটা ছো মেরে কেড়ে নেয়। চিত্রা প্রথমে কিছু বুঝে উঠে না পারা মাত্রই বলে, আমার থেকে আবারও বইকে বেশি গুরুত্ব দিচ্ছ আগুন সুন্দরী। ফারাজ বইয়ের পাতায় চোখ বোলায়। শুধু
সেই একটি পৃষ্ঠা পড়ে অনুমান করতে পারে নায়কের স্ত্রী নিজ হাতে গুলি চালিয়েছে তার স্বামীর বুকে। যে ছিল প্রেমিকা সেই হয়ে উঠেছে খলনায়িকা। ফারাজ হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি আমার বুকে গুলি চালাতে পারবে? চিত্রার চোখে অস্বস্তি ছড়িয়ে পড়ে। কার সঙ্গে কিসের তুলনা করছেন আপনি? তালুকদার বাড়ির মেয়ে না তুমি? তোমার পরিবারের সবাই তো মারা গেছে। খুনিকে যদি সামনে পেতে কি করতে? চিত্রা গভীর শ্বাস নেয়, অতীতে ঝুলো ছেড়ে বলে, হ্যাঁ, আমি তালুকদার বাড়ির মেয়ে। তবে আমার পরিবারকে কেউ খুন করেনি। আর যদি করেই থাকতো তাহলে তাদের জন্য আপনি তো আছেনই। ফারাজ থমকে যায়। আমি থাকলে কি হতো? আপনি তাদের শাস্তি দিতেন। কি শাস্তি দিতাম? ফারাজ তাকিয়ে থাকে। চিত্রা চোখ মেরে হেসে ফিসফিসায়, খুনের বদলে খুন। চিত্রার কথা ফারাজের কানে বিষের মতো ঢুকে যায়। এক মুহূর্ত চুপ থেকে শীতল স্বরে বলে, তোমার কি মনে হয় আমি খুন করতে পারবো? এসব ফালতু খুন খারাপই অন্তত তোমার স্বামী থেকে আশা করো না। আমার তো রক্ত দেখলেই গা কাটা দিয়ে ওঠে। চিত্রা ধীরে উঠে দাঁড়ায় খাঁচে। উচ্চতা যতই কম হোক, এইভাবে দাঁড়ালে সে ফারাজের নাগালে আসে। সে এগিয়ে গিয়ে ফারাজকে জড়িয়ে ধরে। ফারাজ তাকে আঁকড়ে ধরে রাখে, যেন পুরো জগৎটাই হারিয়ে গিয়েছে এই দুজনের আবর্তে। চিত্রা আবিষ্ট কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আমি জানি আপনি নির্মল। আপনার হাতে কোনো দাগ নেই, কোনো রক্ত, কোনো পাপও না। কিন্তু জানেন তো, চাইলেই পাপকে পবিত্র করা যায়, চাইলেই নিষিদ্ধকেও শুদ্ধ বলে মানা যায়। ফারাজ চুপ করে থাকে, অতঃপর চাপা স্বরে বলে, তুমি চাও পাপ শুদ্ধ হোক? পাপ কখনো নিজেকে শুদ্ধ করে না চিত্রা, বরং শুদ্ধতাকে গ্রাস করাটাই তার ধর্ম। শব্দটা আরেকটু ঘনিয়ে আসে। বাইরে বৃষ্টি তখন আর কাছে গায়ে নয়। চিত্রা আর ফারাজের মনে পাচ্ছে প্রশ্ন, আবেগ আর না বলা সত্যের রূপ ধরে। চিত্রা ফারাজকে ছেড়ে দেয়, হাত বুলিয়ে নিজের চুল ঠিক করে বলে, আপনার মতি গতি ঠিক লাগছে না। ফারাজ হেসে উঠে, তোমাকে দেখলে ঠিক থাকি কবে? চিত্রার ঠোঁটে ঝলকে উঠে বিরক্তি। সামনে থেকে সরুন। কই যাবে? মরতে। ফারাজের কণ্ঠ আবারও গম্ভীর হয়। মরার জন্য রুহ এত উতলা? সবুর করো, মৃত্যু তো সবার জীবনেই আসে। এই ধরো তুমি কালকেও মরতে পারো, আজকেও, আর এই মুহূর্তেও। চিত্রা তাকে ধাক্কা দিতে যায়, কিন্তু ফারাজ তার কবজি শক্ত করে ধরে ফেলে। লাগছে। চিত্রা শ্বাস রুদ্ধ করে বলে, নড়বে না বউজান, নড়লে আরো লাগবে। চান আপনি? যদি বলি তোমাকে। চিত্রা চোখের গভীরে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, বহু আগেই নিজেকে আপনার কাছে সমর্পণ করেছি। ফারাজ চিত্রার কবজির বাঁধন আরো শক্ত করে। ব্যথা চিত্রার চোখে জল জমে ওঠে। ফারাজ তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে সেই অশ্রু মুছে চোখে এক টুকরো চুমো আঁকে। তারপর ধাক্কা চিত্রাকে বিছানায় ছুঁড়ে ফেলে। কিন্তু সেই ধাক্কায় কোনো হিংস্রতা নেই, ছিল কেবল দাবির অদ্ভুত আকুতি। চিত্রা সব সহ্য করে, কোনো প্রতিরোধ করে না। সে জানে তার স্বামী ঠিক কি চায়। ভয় করছে? চিত্রা ধীরে ধীরে মাথা নাড়ে। উফ, ভয় তো করা উচিত। নারীর চোখে ভয় না থাকলে আদর ঠিক জমে না। আপনি কথা শেষ করার আগেই অধর মিলিয়ে যায়। ফারাজ চিত্রার ডান হাতের মুঠোয় চিত্রার দুই হাতের কবজি একত্র করে চেপে ধরে। কথা শেষ হওয়ার আগে ঠোঁট মিশে যায়। ফারাজ তার এক হাতে চিত্রার দুই কবজি চেপে ধরে রাখে। চিত্রার শরীর মন জুড়ে তখন এক উত্তাল স্রোত বয়ে যায়। চিত্রা চুপ, তার নিঃশ্বাস দ্রুত, বুকে উঠানামা ভারী হয়ে উঠেছে। চিত্রা তার উপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে চুপচাপ দেখে যায়। একটা নীরব যুদ্ধ চলছে দুজনের দৃষ্টিতে। কোনো কথা নেই, কেবল অনুভবের তীব্রতা। চিত্রার ঠোঁট কাঁপে। ফারাজ ধীরে হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে বলে, চিত্রা আমার ভালোবাসা যদি তোমায় ধ্বংস করে, যদি এই আমিটা তোমায় ভেঙে দেই। আটকে বলে, আমি চাই আপনি আমায় ভাঙুন, নষ্ট করুন, আমার ভেতর যা পবিত্র তাকে চুরি করুন, আমি তাতেই শান্তি খুঁজে নিব। ফারাজের চোখে জ্বলে উঠে চিত্রার গলায় ঠোঁট ছুঁয়ে বলে, তুমি নারী ভয়ঙ্কর, আর আমি পুরুষ তোমার ভয়ঙ্করতাকেই ভালোবেসে ফেলেছি। চিত্রা শরীর ধীরে ধীরে ফারাজের ঘনিষ্ঠতায় গলে যেতে থাকে। সে চোখ বন্ধ করে রাখে। ফারাজ নিঃশব্দে চিত্রকমলে চুমু খায়। আমি কেবল তোমার সঙ্গে নিজেকে খুলে দেই চিত্রা, তুমি ছুলেই আমি থাকি না। চিত্রা আবার ফারাজকে জড়িয়ে ধরে। চারপাশে বাতাস ভারী হয়ে আসে। ঘরের জানালায় বৃষ্টি নামছে এখনো, কিন্তু ভেতরে এক অন্যরকম ঝড়, যা কেবল
হৃদয়ের গভীরতম জায়গায় বয়ে যায়। এক হাতে চিত্রার চুলে আঙুল চালিয়ে ফারাজ তার কানে কানে ফিসফিসিয়ে বলে, চিত্রা, আমি তোমায় ভালোবাসি চিত্রাঙ্গনা, বাপের মতোই ভয়ঙ্কর রকমের ভালোবাসি। কাপা কঞ্চে বলে, আমি আপনাকে ভালোবাসি। আমার ধ্বংসের শেষ নিঃশ্বাসেও আপনার নাম থাকবে।